আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেনল পানি সিস্টেমের দশাচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অঞ্চল বর্ণনা করো। এইখানে আমরা একটা চিত্র আর্ট করলাম, এটা হচ্ছে ফেনল পানি সিস্টেমের একটা দশাচিত্র। আজকে এই প্রমাণটা খাতায় করাচ্ছি কারণ এখানে বাংলা লেখাটা হচ্ছে অনেক বেশি, কারণ এত বড় বাংলা লেখা তো বোর্ডে লেখানো সম্ভব না, তাই না? আর এখানে তোমাদের বোঝানোর একটা জিনিস আছে, নয়তো বলতাম এটা বাসায় করে নেওয়ার জন্য। তাই একটু এটা খাতায় করিয়ে দিচ্ছি যেন তোমাদের অন্তত একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে ফেনল পানি সিস্টেমের একটা দশাচিত্র, আর উপরে কি দেখা হয়েছে, 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে বি একটা বিন্দু। এই বি এর উপরের অংশটা হচ্ছে আমাদের সমসত্ব দ্রবণ। তাহলে আমরা প্রথমে কি বলতে পারি, সাধারণ তাপমাত্রায় যদি আমরা পানিতে যদি আমরা ধীরে ধীরে ফেনল দিই, আমরা জানি এই ফেনলটা কি হয়, পানিতে আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকে। কতক্ষণ দ্রবীভূত হতে থাকবে? একটা সমসত্ব দ্রবণ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ফেনলটা পানিতে দ্রবীভূত হতে থাকবে। সাধারণ তাপমাত্রায় পানিতে ধীরে ধীরে ফেনল যোগ করতে থাকলে সাধারণ তাপমাত্রায় যদি আমরা পানিতে ধীরে ধীরে ফেনল যোগ করতে থাকি, তাহলে ফেনলটা কি হয়, আস্তে আস্তে পানিতে দ্রবীভূত হয়। তাহলে সমসত্ব দ্রবণ প্রস্তুত না হওয়া পর্যন্ত, সমসত্ব দ্রবণ প্রস্তুত না হওয়া পর্যন্ত ফেনল পানিতে দ্রবীভূত হতে থাকে। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের সমসত্ব একটা দ্রবণ প্রস্তুত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই ফেনল যোগ করি পানির মধ্যে, ফেনল গুলো পানিতে দ্রবীভূত হতে থাকবে। তার পরবর্তীতে একটা অবস্থা আছে, যখন যদি আমি ফেনল যোগ করি তখন সেটার পানিতে দ্রবণীয় হবে না, সেটা দুইটা অংশে বিভক্ত হবে। সেটা হবে কি, অবশ্যই অমিশ্রণীয় দুটা অংশ। তারপর আরো ফেনল যোগ করা হলে এতে যদি আমরা আরো ফেনল যোগ করি, অমিশ্রণীয় দুটি স্তরের সৃষ্টি হয়। আমরা এখানে মোট দুইটা স্তর পাবো। একটা স্তরের নাম হচ্ছে পানিতে ফেনল, আরেকটি হচ্ছে ফেনলে পানির ফেনল পানি, একটা হচ্ছে পানিতে ফেনলের দশাচিত্র। তাহলে দুটি স্তরের সৃষ্টি হয়। নিচের স্তরটি নিচের স্তরটির নাম হচ্ছে ফেনলে পানির সম্পৃক্ত দ্রবণ এবং উপরের স্তরটি এটা হলো ফেনলে পানির, তাহলে এখন এটা হবে কি, পানিতে ফেনলের। পানিতে ফেনলের
সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আমরা দুটো স্তর পেলাম, একটা পানিতে ফেনল আর একটা হচ্ছে ফেনলে পানি। এখন আমরা এই মিশ্রণগুলোকে যদি আমরা ধীরে ধীরে উত্তপ্ত করি, তখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় এগুলো কি হবে, একটা স্বচ্ছ দ্রবণে পরিণত হবে। এই মিশ্রণকে ধীরে ধীরে উত্তপ্ত করতে থাকলে এই মিশ্রণে ধীরে ধীরে উত্তপ্ত করতে থাকলে কোনো একটি তাপমাত্রায়, এখানে কেন কোনো একটি তাপমাত্রা বলা হয়েছে, কারণ এই তাপমাত্রা নির্দিষ্ট না, যে কোনো একটা তাপমাত্রা আমরা হঠাৎ করে দেখব এগুলো একটা স্বচ্ছ দ্রবণে কি পরিণত হবে। তার মানে কোনো একটি তাপমাত্রায় একটি স্বচ্ছ, কোন একটি তাপমাত্রায় এটি স্বচ্ছ দ্রবণে পরিণত হয়। কোন একটি তাপমাত্রায় এটা স্বচ্ছ দ্রবণে পরিণত হয়। তা ধরলাম আমরা, ধরা যাক T1 তাপমাত্রায় স্বচ্ছ দ্রবণ উৎপন্ন ধরা যাক T1 তাপমাত্রায় একটা স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হলো, এর সংযুতি C1। তাহলে এখানে ধরলাম আমরা একটা T1 তাপমাত্রায় একটা, আমরা কয়েকটা তাপমাত্রার জন্য বের করব, ধরলাম T1 তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, স্বচ্ছ দ্রবণে পরিণত হলো, সেটার সংযুতি হচ্ছে কি C1। তার মানে এখানে তাপমাত্রা T1 হলে সংযুতি C1, তাপমাত্রা T2 হলে সংযুতি C2। এভাবে আমরা কয়েকটা সিস্টেমের জন্য কাজ করব। পুনরায় আরো কিছু পরিমাণ ফেনল যোগ করলে এখন পুনরায় আমরা যদি আরো কিছু পরিমাণ ফেনল যোগ করি, সেটা আবার কি অমিশ্রণীয় দ্রবণে পরিণত হবে। করলে অমিশ্রণীয় দ্রবণটি আবার দুটি অমিশ্রণীয় স্তরে বিভক্ত হবে। আমরা একটা অংশের জন্য করছি যে T1 তাপমাত্রায় এটা একটা স্বচ্ছ দ্রবণ, C2 হলো, মানে T1 তাপমাত্রায় স্বচ্ছ দ্রবণ তৈরি হলো যার সংযুক্তি হচ্ছে C1। এখন আমি তার মধ্যে আরো কিছু ফেনল যোগ করলাম, করলে আবার আমার কি একটা ঘোলাটে দ্রবণ তৈরি হলো। এই ঘোলাটে দ্রবণকে এখন আবার আমরা একটা তাপমাত্রায় আবার কি স্বচ্ছ করব, তখন আরেকটা সংযুতি পাবো। তাহলে দুটি অমিশ্রণীয় স্তরে বিভক্ত হয়। পুনরায়
উত্তপ্ত করলে মিশ্রণটি স্বচ্ছ দ্রবণে পরিণত করা যায়। ধরলাম এটা আগের মতো, এটার উত্তপ্ত করলে আবার একটা স্বচ্ছ দ্রবণে পরিণত করা যায়। ধরা যাক এখনের তাপমাত্রা কি T2 তাপমাত্রায় স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হয়েছে। ধরলাম T2 তাপমাত্রায় আবার কি পুনরায় স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হয়েছে। এই অবস্থায় মিশ্রণের সংযুতি, আগেরবার আমাদের সংযুতি ছিল C1, এখন এটা হবে C2। তার মানে আমি T1 তাপমাত্রার জন্য স্বচ্ছ দ্রবণ তৈরি হলো যার সংযুতি C1, T2 তাপমাত্রা হলো যার সংযুতি C2, এভাবে T3 T4 এভাবে আমরা কয়েকটার জন্য আমরা কি এভাবে বের করতে পারি। তাহলে একইভাবে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত মিশ্রণের সংযুতি নির্ণয় করে একটা রেখা পাওয়া যায়। এটা আমরা দুইটার জন্য বললাম, তাই না? এভাবে বিভিন্ন তাপমাত্রায় সম্পূর্ণ মিশ্রণীয় সংযুতি নির্ধারণ করে সম্পূর্ণ দ্রাব্যতা রেখা পাওয়া যায়। এভাবে আমরা কয়েকটার জন্য এরকম নির্ধারণ করলাম। মনে করে এখানে T1 এর জন্য C1 আসলো, T2 এর জন্য আমাদের সংযুতি C2, আবার T3 এর জন্য C3। এভাবে আমরা কয়েকটা তাপমাত্রার জন্য আমরা কি ডাটা সংগ্রহ করে একটা লেখচিত্র অঙ্কন করব। প্রত্যেক তাপমাত্রার জন্য চিত্রে দুটি বিন্দু পাওয়া যায়, যাদের মধ্যে আমরা কি বলছি দুইটা বিন্দু কেন পাওয়া যাবে, একটা হচ্ছে পানিতে ফেনল, একটা হচ্ছে ফেনল পানি। তার মানে প্রতিটা তাপমাত্রার জন্য আমি চিত্রে দুইটা করে অংশ পাবো। এই যে এখানে একটা অংশ, এই পাশে একটা অংশ, তার মানে কি আমরা দুইটা করে পাচ্ছি। এখানের জন্য কি দুইটা, এখানের জন্য কি দুইটা করে অংশ পাওয়া যায়। এদের মধ্যে একটি পানিতে ফেনলের সম্পৃক্ত এটা আমরা কি দিয়ে লিখতে পারি, টি আর সি বলতে পারি।
দ্রবণ, অপরটি ফেনলে পানির সম্পৃক্ত, তাহলে এটা যেহেতু টি আর সি দিয়ে ধরছি, এটাকে আমি টি প্রাইম আর সি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি, দ্রবণ। তার মানে দুইটা অংশের নাম কি আমাদের? দেখো, আমার এই বাম পাশটার এইটা হলো মধ্যমানটা, তাহলে বাম পাশেরটা হচ্ছে টি আর সি দিয়ে প্রকাশ করতেছি আমরা, এটা হচ্ছে আমাদের পানিতে ফেনলের সম্পৃক্ত দ্রবণ। আর এখানে টি প্রাইম আর সি প্রাইম দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে ফেনলে পানির সম্পৃক্ত দ্রবণ। আমরা বলছি প্রতিটা তাপমাত্রার জন্য আমরা দুইটা করে অংশ পাবো, তার মানে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ পাবো, এটা কি একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। এভাবে প্রতিটা তাপমাত্রার জন্য আমরা দুটা করে অংশ পাবো। তাহলে এখন কি বলতে পারি? যে কোনো সমান্তরাল রেখা চিত্রটিকে দুটি বিন্দুতে ছেদ করে। যে কোনো সমান্তরাল রেখা চিত্রটিকে দুটি বিন্দুতে ছেদ করে মানে কি? আমি যদি এটা হচ্ছে মনে করো আমার পানিতে ফেনলের, এটা ফেনলে পানির দশা চিত্র, এই বরাবর আমি যদি একটা সমান্তরাল রেখা আট করি, তাহলে এটা এটাকে দুইটা বিন্দুতে ছেদ করে। আবার এই বরাবর আট করলে দুইটা বিন্দুতে ছেদ করছে, এ বরাবর, এভাবে প্রতিটা রেখায় কি এখানে দুইটা বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে আমরা কি বলতে পারি? ইএফ সিডি এগুলাই কি এই হচ্ছে এরকম সমান্তরাল রেখা বলতে পারি আমরা। অর্থাৎ সিডি ও ইএফ এরূপ ধরনের দুটি সমান্তরাল রেখা যাদের টাই রেখা বলে, টাই রেখা বলে। তার মানে এই রেখা দুইটার আরেক নাম হচ্ছে টাই রেখা। তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করতে থাকি, তাপমাত্রা বৃদ্ধি, দেখো আমরা এখানে দেখতেছি তাপমাত্রা এখন আমরা যত বাড়াচ্ছি এই দুইটা রেখা ক্রমশ কাছাকাছি আসতেছে। একটা সময় এসে যখন 66°C তাপমাত্রা হয়, তখন এই দুইটা রেখা পুরোপুরি কি হয়? মিলে যায়। তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে পৃথক রেখা দুটির সংযুক্তি ক্রমশ পরস্পরের নিকটবর্তী হতে থাকে। রেখা দুইটা পরস্পরের একদম কি হতে থাকে? আস্তে আস্তে যত তাপমাত্রা বাড়াবো রেখা দুইটা আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকে। অবশেষে বি বিন্দুতে, অবশেষে বি তাপমাত্রায় এই বি তাপমাত্রাটা কত? 66°C। তারা পরস্পর মিলে এক হয় এবং অধিবৃত্তের ন্যায়
আবদ্ধ বক্ররেখা পাওয়া যায়। আমরা জানি এরকম রেখা হচ্ছে কি আমাদের অধিবৃত্ত। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের অধিবৃত্ত। তার মানে আমরা একটা অধিবৃত্তের একটা কি পাই, একটা চিত্র পাই, যেখানে 66°C তাপমাত্রায় বি বিন্দুতে রেখা দুইটা কি হয়, মিলিত হয়ে যায়। তাহলে কি বলতে পারবো না, বি বিন্দু দ্বারা বি বিন্দু দ্বারা নির্দেশিত তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলে। তার মানে বি বিন্দু, যে বিন্দুতে রেখা দুইটা একত্র হয়ে গেল, সেটাই হচ্ছে আমাদের ওই তাপমাত্রা 66°C তাপমাত্রা হচ্ছে আমাদের সংকট তাপমাত্রা। এ তাপমাত্রার উপরে পানি ও ফেনল যে কোনো অনুপাতে মিশ্রিত করলে সমসত্ব দ্রবণ উৎপন্ন হয়। এখানে 66°C তাপমাত্রায় তারা একত্রে হইলো, এটা হচ্ছে সংকট তাপমাত্রা। এর উপর আমি যত তাপমাত্রা বাড়াই না কেন, 67, 68, 70, 100, যে কোনো তাপমাত্রায় আমরা পানি যোগ করি, যদি 66-র উপরে হয়ে যায় সেটা, তাহলে সবসময় একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এজন্য আমরা উপরের অংশটাকে কি বোঝাচ্ছি, সম্পৃক্ত দ্রবণ। মানে এই, এটা ক্রস করার পরপরই যে অনুপাতে আমরা ফেনল পানি যোগ করি না কেন, এটা একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে এ সিস্টেমের জন্য আমাদের চাপটা কে থাকে, স্থির থাকে। এ সিস্টেমের জন্য এই সিস্টেমের জন্য চাপকে স্থির রাখা হয়। এই সিস্টেমের জন্য আমাদের চাপকে কি রাখা হয়, স্থির রাখা হয়। তাহলে অর্থাৎ এক্ষেত্রে একটি চলক স্থির হয়ে যায়। একটা চলক স্থির হয়ে যায় বলতে এখানে একটি চলক কি হয়, কাজ করতে পারে না। সেক্ষেত্রে দশা সূত্র দশা সূত্রটি হবে, দেখো আমরা জানতাম দশা সূত্র ছিল আমাদের F ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু। এটা ছিল আমাদের দশা সূত্র, দশা সূত্রটা ছিল আমাদের এটা। যেহেতু এখানে আমাদের একটা চলক স্থির হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকেও কি একটা মান কমে যাবে, তার মানে এখান থেকে আমার একটা মান কমে যাবে। ঠিক আছে, যা হওয়ার কথা ছিল তার থেকে একটা কম হবে। তাহলে আমি এটাকে এভাবে না লিখে সরাসরি কিভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস ওয়ান। ঠিক আছে, হওয়ার কথা ছিল টু, হচ্ছে ওয়ান, কারণ এখানে চাপটা কি স্থির হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের একটা চলকটা কমে যাচ্ছে। এটাকে বলা যায় কি, এটা হচ্ছে সংক্ষিপ্ত দশা সূত্র নামেও এটা কি পরিচিত। তাহলে এখন যদি আমরা
দুটি তরলের জন্য যদি আমরা সমসত্ব দশা কল্পনা করি, দুটি তরলের জন্য ফেনল আর পানি, দুইটা তরলের জন্য সমসত্ব দশা হইতে পারে, অসমসত্ব দশাও আমরা দেখলাম দুই ধরনের থাকে। তাহলে দুটি তরলের সমসত্ব দশার জন্য কি ছিল আমাদের সমীকরণটা? F ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1। ঠিক আছে, আমরা মাত্র দেখলাম, কারণ যেহেতু চাপ স্থির তাহলে সমীকরণটা আমার এটা F ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1। সি হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, ফেজ মানে দশা মানে চেহারা। ঠিক আছে, তাহলে যদি সমসত্ব দশা হয়, দুইটা একত্রিত হয়ে যাওয়া, দুইটা একত্রিত হয়ে গেলে আমার চেহারা আসে কয়টা? একটা। ফেজ হয়ে যায় কয়টা? একটা। মানে দুইটা দ্রবণ একত্রিত হয়ে গেল। আর উপাদান কয়টা? এখানে মনে করো ফেনল আর পানি। এখানে আমার উপাদান হচ্ছে কয়টা? দুইটা। ফেনল ফেনল আর পানি উপাদান হচ্ছে দুইটা, কিন্তু সমসত্ব মানে হচ্ছে তারা যখন একত্র হয়ে গেল তখন আমাদের চেহারা হয়ে যায় একটা। তার মানে আমি কি লিখতে পারি? আমার উপাদান হচ্ছে দুইটা আর চেহারা মানে ফেজ হচ্ছে একটা প্লাস 1। তারপর রইল 2 মাইনাস, দেখো তাহলে আমার এই প্লাসের 1 আর মাইনাসের 1 তো কাটা যায়, তাই না? তার মানে আমার এখানে কি সমসত্ব দশার জন্য আমার ফ্রিডম সংখ্যা হচ্ছে 2। তার মানে সুতরাং তাহলে আমরা বলতে পারি কি, এখানে আমাদের 2 আসছে, তার মানে এটা দ্বি-স্বাতন্ত্র সিস্টেম। সুতরাং বলা যায় ইহা দ্বি-স্বাতন্ত্রী সিস্টেম। তার মানে এখানে যেহেতু 2 আসছে, এটা হচ্ছে দ্বি-স্বাতন্ত্রী সিস্টেম। সমসত্ব মিশ্রণের জন্য সংযুক্তি ও তাপমাত্রা সুনির্দিষ্ট হতে হবে। যেহেতু আমার দ্বি-স্বাতন্ত্রী আসতেছে, তার মানে সমসত্ব সিস্টেমে যেন আমরা কি করতে পারি, আমাদের সংযুতি আর তাপমাত্রাটা কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। একটু আগে আমরা দেখলাম সমসত্ব দশার জন্য, তাহলে অসমসত্ব দশার জন্য তো এরকম কিছু একটা হতে পারে, তাই না? তাহলে আবার দুটি তরলের অসমসত্ব দশার জন্য F ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1। দেখো অসমসত্ব দশার জন্য আমার উপাদান কয়টা? সেম উপাদান হচ্ছে ফেনল আর পানি, উপাদান হচ্ছে দুইটা। কিন্তু এখন অসমসত্ব দশা মানে দুইজন একত্রে হয় না, দুইজন আলাদা আলাদা আছে। তার মানে এক্ষেত্রে আমার ফেজ কত? ফেজও হচ্ছে দুইটা। ফেনল একটা চেহারা, পানি একটা চেহারা, ফেজ দুইটা, উপাদানও কয়টা? দুইটা। তাহলে এখানে বসাই 2 মাইনাস 2 প্লাস 1। 2 2 কাটাকাটি গেলে থাকলো কত? 1। তার মানে এটা দিয়ে আমরা বুঝতেছি এখানে স্বতন্ত্র মাত্রা কয়টা? একটা। সুতরাং বলা যায়
ইহা এক স্বতন্ত্রী সিস্টেম। যেহেতু এক স্বতন্ত্রী সিস্টেম, এখানে তাপমাত্রা বা সংযুক্তির যে কোনো একটি স্থির থাকলে অপরটি চিত্র হতে নির্ণয় করা যাবে। এটা এক স্বতন্ত্রী, এর জন্য দুইজনের যে কোনো একজনের তাপমাত্রায় যদি যে কোনো একজনের যদি স্থির থাকে তাহলে অপরটাকে আমরা চিত্র থেকে বের করে নিতে পারবো। এখন আমার আরেকটা অংশ ছিল, এটা হচ্ছে নিশ্চল বিন্দুর জন্য। এটা যে নিশ্চল বিন্দু সেটা আমরা কিভাবে বুঝবো? নিশ্চল বিন্দু হইতে হলে আমাদের স্বাতন্ত্র মাত্রা অবশ্যই কি হওয়া লাগবে? 0। কারণ এটা যেহেতু আমাদের নিশ্চল বিন্দু, তার মানে এখানে অবশ্যই আমাদের স্বাতন্ত্র মাত্রা কত থাকা লাগবে? 0। এটা কিভাবে বলা যায়? আবার সংকট, আমরা বলছিলাম বিটা হচ্ছে সংকট তাপমাত্রা। আবার সংকট দ্রবণ তাপমাত্রাতে অতিরিক্ত শর্ত। সংকট দ্রবণ তাপমাত্রার ক্ষেত্রে কি অতিরিক্ত শর্ত F equal to C minus P plus 1 ছিল আমাদের, তাই না? এখানে আরেকটা জিনিস স্থির থাকতেছে, সেটা হচ্ছে সংকট দ্রবণ তাপমাত্রা। এখানে আরেকটা জিনিস স্থির ধরা হয়, সেজন্য দেখো প্রথম ক্ষেত্রে আমাদের চাপটা স্থির ছিল, এর জন্য আমরা 2 হওয়ার ক্ষেত্রে ছিল এখানে 1 লিখলাম, একটা কমিয়ে দিলাম। কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস স্থির থাকবে, কারণ এখানে আমরা একটা অতিরিক্ত শর্ত প্রয়োগ করতেছি সংকট দ্রবণ তাপমাত্রায়। সেক্ষেত্রে আরেকটা জিনিস যদি স্থির থাকে তাহলে এখান থেকে আরো 1 কমে যাবে। তার মানে রইল কি? শুধু রইল সি মাইনাস পি। তাহলে আমার হইলো উপাদানও 2টা, ফেজ ও চেহারা হচ্ছে কি 2টা, অসমসত্ব সিস্টেম হিসেবে। তাহলে আমাদের কি 0। তার মানে এখানে যেহেতু স্বাতন্ত্র মাত্রা 0, তার মানে আমরা বলতে পারতেছি কি এটা একটা নিশ্চল বিন্দু। তার মানে কি বলতে পারি আমরা? অর্থাৎ বলা যায় বলা যায় বি একটি নিশ্চল বিন্দু। তাহলে আমরা যে বি একটা নিশ্চল বিন্দু, এটার মাধ্যমে জানতে পারলাম। তাহলে জিনিসটা একটু শর্ট ভাবে আরেকবার বলে দিই চিত্র থেকে। এখানে আমাদের 2টা করে অংশ আসতেছে, একটা হচ্ছে পানিতে ফেনল, আর একটা হচ্ছে ফেনলে পানির অংশ। একটাকে যদি আমরা তাপমাত্রা টি ধরি, আর একটা হলো আমাদের সংযুক্তি হচ্ছে সি, আর এক্ষেত্রে তাপমাত্রা টি প্রাইম ধরলে সংযুক্তিগুলো কি সি প্রাইম। প্রতি ক্ষেত্রে আমাদের 2টা করে অংশ পাচ্ছি। এ বরাবর একটা সরলরেখা টানলে সেগুলোর নাম হচ্ছে টাই রেখা। এগুলা এই বিন্দুগুলাকে কি 2টা অংশে ছেদ করে। আমরা তাপমাত্রা যতই বাড়াইতে থাকি এই 2টা পরস্পরকে অনেক কাছাকাছি আসতে থাকে। এক সময় বি বিন্দুতে মানে সংকট তাপমাত্রায় যখন পৌঁছায় তখন তাপমাত্রা থাকে 66°C। তখন তারা একটা এই রেখা 2টা কি মিলিত হয়ে যায়। তখন এটা পরস্পর কি একত্রে গেলে সেটার নাম হয়ে যায় কি আমাদের অধিবৃত্তের মতো একটা চিত্র পাওয়া যায়। এখানে আমরা 3টা অংশের জন্য কাজ করলাম। একটা হচ্ছে আমাদের
সমসত্ব, এই অংশটা হচ্ছে অসমসত্ব সিস্টেম। কেন? কারণ এখানে ফেনল পানি দুইজন আছে। আর এগুলো হচ্ছে সমসত্ব সিস্টেম। তার মানে সমসত্বের জন্য আমরা একবার বের করলাম স্বাতন্ত মাত্রা কত, অসমসত্বের জন্য বের করলাম স্বাতন্ত মাত্রা কত, আর সর্বশেষ যে নিশ্চল বিন্দু সেখানে আমরা স্বাতন্ত মাত্রা বের করে দেখলাম এটার মান 0। এটার মাধ্যমে আমরা বুঝলাম কি এই বিটা হলো একটা নিশ্চল বিন্দু। এটাই ছিল আমাদের ফেনল পানির দশাচিত্রের কি সংক্ষিপ্ত, এটা একটা দশাচিত্রের একটা বিবরণ। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।